আচ্ছা, তার শুরুতেই আপনাকে কি বলবো মানে অভিনন্দন জানাচ্ছি আচ্ছা, অনেক আপনাদের ধন্যবাদ। মানে। ঠিক আছে। আর আমার তিনটা প্রশ্ন আছে যে বাবুর নাম সিদ্ধার্থ দিয়েছেন, লাইক গৌতম আর কি, এটাই তো নাকি? হ্যাঁ, সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নাম অনুসারে সিদ্ধার্থ রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা একটু তাৎপর্য। আর যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো আচ্ছা, যে একটা একটা করে আপনি উত্তর দিই, একটা একটা করে উত্তর দিই, হ্যাঁ নাহলে আমি ভুলে যাব। সিদ্ধার্থ হ্যাঁ হ্যাঁ নামটা দিয়েছি। গৌতম বুদ্ধ আমার অন্যতম প্রিয় একজন দার্শনিক। ওনাকে আমি খুবই পছন্দ করি এবং আমি মনে করি উনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দার্শনিক। এবং উনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটা সময়ে, যখন আমি কৈশোর পার হয়ে তারুণ্যে পদার্পণ করছি, তখন আমার উপর খুব বড় প্রভাব ফেলেছিল। এবং আমি মনে করি ভারতবর্ষে গৌতম বুদ্ধের একটা প্রভাব সবসময় আছে, সবসময় থাকবে। এমনকি গৌতম বুদ্ধ আহ, এমনই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, যাকে আমরা হয়তো সরাসরি তাকে আমরা মানে আহ, ধারণ করি না, কিন্তু অন্য কাউকে ধারণ করতে গেলে তার ছায়া দিয়ে ধারণ করতে হয়। এটা ব্যাপারটা কি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বোঝাতে পারি? ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, যেমন অবশ্যই। ধরেন, গৌতম বুদ্ধ কিন্তু সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে একেবারে মানে ইসের মতো জীবনযাপন করেছেন। সবকিছু ছেড়ে, সব সংসার, সব মায়া, সবকিছু ছেড়ে চলে গেছেন এবং জীবে দয়া করতে বলেছেন এবং প্রত্যেকটা প্রাণী মাত্রই দয়া করতে বলেছেন। আচ্ছা। পরবর্তীতে যখন এই অঞ্চলে ইসলামের আহ, আবির্ভাব হয়, ইসলাম আসে এই অঞ্চলে, বা ধরেন খ্রিস্টানিটি আসে এই অঞ্চলে, তখন কিন্তু তাদেরকে গৌতম বুদ্ধের ছায়া হয়ে ঢুকতে হয়েছে এই অঞ্চলে। যেমন ধরেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে ইসলাম হচ্ছে খুবই একটা মানে মিলিটারি টাইপের ধর্ম। তাদের কঠোর নিয়ম শৃঙ্খলা আছে এবং তারা খুব কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে। এবং নিয়ন্ত্রণের মধ্যে তারা মোহাম্মদ ক্যারেক্টারটার একটা সৌদি আরবে বা আরব অঞ্চলে মোহাম্মদ ক্যারেক্টারটার একটা ইমেজ আছে। মানে মোহাম্মদ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে অনেকখানি রাজনৈতিক নেতার মতো, বড় জাতীয়তাবাদী রাজনৈতিক নেতার মতো। কিন্তু মোহাম্মদ ক্যারেক্টারটা যখন এই ইরান থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে, ভারতে প্রবেশ করেছে, তখন কিন্তু খুব মজার একটা ব্যাপার হচ্ছে, তখন কিন্তু মোহাম্মদের চরিত্রটাই পাল্টে গেছে। মোহাম্মদকে আমরা যেভাবে দেখেছি আর আরব অঞ্চলের মানুষ যেভাবে দেখেছে, সেই দুটা কিন্তু একরকম না। আমাদের কাছে মোহাম্মদের যে ইমেজ, সেটা হচ্ছে খুব মানবতাবাদী একজন মানুষ, যিনি সংসার খুব একটা পালন করেন না। উনি হেরা পর্বতের গুহায় গিয়ে খালি ধ্যান করেন। এখন এই ক্যারেক্টারটা কোত্থেকে এসছে? কিন্তু আরবে এই মোহাম্মদের যে ক্যারেক্টারটা, আরবে মোহাম্মদের ক্যারেক্টারটা কিন্তু এরকম না। হেরা পর্বতের গুহায় যে তিনি ধ্যান করতেন, এই বিষয়টা কিন্তু এত ফোকাস করা হয় না আরব অঞ্চলে। মোহাম্মদ যে হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান করতেন, এই অংশটা, তার জীবনের এই অংশটা এত ফোকাস না ওইখানে। তার জীবনের যুদ্ধ এবং মদিনায় থাকাকালীন যে সময়টা, সেই সময়টা হচ্ছে আরবে মোহাম্মদের ক্যারেক্টারের ওই অংশটাকে গ্লোরিফাই করা হয় এবং ওই অংশটাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মোহাম্মদ ক্যারেক্টারটা যত আমাদের অঞ্চলে ঢুকেছে, আমাদের অঞ্চলে ঢোকার সময় মানুষ দেখেছে যে এই অঞ্চলে, যারা ইসলাম আমাদের অঞ্চলে নিয়ে এসছে, তারা দেখেছে যে এই অঞ্চলে ঢুকতে গেলে মানে গৌতম বুদ্ধের পা ধরেই ঢুকতে হবে। মানে গৌতম বুদ্ধের পায়ে স্পর্শ করা ছাড়া এই অঞ্চলে ঢোকা সম্ভব না। ইসলামের এই অঞ্চলে স্প্রেড করা সম্ভব না। এই জন্য যারা সুফিবাদী দার্শনিক ছিলেন, বা সুফি তত্ত্ব যারা আহ, প্রচার করেছেন, সুফিবাদ যারা প্রচার করেছেন, তারা করেছেন কি, মোহাম্মদকে গৌতম বুদ্ধের একটা পোশাক পরিয়েছেন। মোহাম্মদের যে মানে জঙ্গি এবং যে সাম্প্রদায়িক চরিত্রটা ছিল, সেই চরিত্রটা, সেই পোশাকগুলো খুলে রেখে গৌতম বুদ্ধের পোশাকটা তাকে পরিয়ে এই অঞ্চলে তাকে করানো হয়েছে। এবং প্রবেশ করিয়ে তখন সেই মোহাম্মদ হয়ে উঠেছে তখন মানবতাবাদী মোহাম্মদ, জীবে দয়া করা মোহাম্মদ। সেই মোহাম্মদ সম্পর্কে নানা কল্পকাহিনী, ছোট ছোট গল্প তৈরি হয়েছে যে ইহুদি বুড়িকেও তিনি নাকি মানে সেবা করেছেন। এই কাহিনীগুলো কিন্তু সত্য না, এই কাহিনীগুলো কিন্তু এই অঞ্চলের মানুষ জানে। মানে ইরানের ওই পাশের অঞ্চলের মানুষ কিন্তু এই কাহিনীগুলো জানে না। তো আমি দেখেছি যে এই অঞ্চলে যিশু ঢুকুক বা মোহাম্মদ ঢুকুক, যে ঢুকুক, তার গৌতম বুদ্ধের পোশাক পরে ঢুকতে হয়েছে, মানে গৌতম বুদ্ধের ছায়া নিয়ে ঢুকতে হয়েছে। এখন এই মানে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু একটা সময় বৌদ্ধ ছিল, এবং গৌতম বুদ্ধের চরিত্র কিন্তু বাংলাদেশের মানুষও এক ধরনের ধারণ করে। এই সমস্ত কারণে আমার মনে হয়েছে গৌতম বুদ্ধ ভারতের খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র। যে চরিত্রটাকে অস্বীকার করে
ভারতবর্ষে কেউ রাজনীতি করতে পারবে না, ভারতবর্ষে কেউ ধর্ম প্রচার করতে পারবে না, ভারতবর্ষে কোনো কিছুই করা যাবে না। দর্শন চর্চাও করতে পারবে না গৌতম বুদ্ধকে অস্বীকার করে। এবং এই কারণেই আমি আচ্ছা গৌতম বুদ্ধ দ্বারা খুবই ইন্সপায়ার্ড। ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ না, আমি দার্শনিক গৌতম বুদ্ধের কথা বলছি। এবং আমি আচ্ছা আর আরেকটা কারণ হচ্ছে ওর যে ও যে আমার ওয়াইফ যে কনসিভ করেছিল সেটা নেপালে কনসিভ করেছিল, তো গৌতম বুদ্ধের জন্মস্থানের খুবই কাছাকাছি জায়গায়। তো এটাও একটা কারণ ছিল, এই জন্য আমরা দুজনে মিলে ঠিক করলাম যে সরি দুজন মিলে ঠিক করলাম যে আমরা নামটা সিদ্ধার্থ রাখবো। আচ্ছা, যাই হোক ভালো লাগলো আপনার কথা শুনে। এমনিও বুদ্ধের দর্শন পড়ার পরে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই যে আমি এ যাবৎকাল আমি যতগুলো মানুষের আহ, দর্শন সম্পর্কে জেনেছি, গৌতম আমি খুব অনেকটা ঋণী তার কাছে। যাই হোক সেটা হলো ভালো লাগলো আর কি। অনেক ধন্যবাদ। আর যে